স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে, সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। অনেক ধন্যবাদ। জি, আমাদের দর্শকদের বিভিন্ন সময়ে খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে আমাদের সঙ্গে সংযুক্ত হবেন। এ পর্যায়ে একটু যুক্ত করে নিতে চাই ওয়াদুদ ভূঁইয়া, সহকর্মসংস্থান বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় বিএনপির, এবং একই সঙ্গে মোহাম্মদ ইয়াসিন আরাফাত, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী। আপনাদের স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। শুরুতে ওয়াদুদ ভূঁইয়া, আপনার কাছে একটু জানি যে অভিযোগ করা হচ্ছে জামায়াতের পক্ষ থেকে এবং অন্যান্য যে সমমনা দল, তা যারা 7টি দল তারা আজকে বিক্ষোভ করেছে, বিক্ষোভে যে আপনারা যে বিষয়গুলোতে মেনে নিচ্ছেন না, যে দাবিগুলো মেনে নিচ্ছেন না, আপনাদের কারণেই আর কি এটি হচ্ছে না, সেই জায়গা থেকে কি বলবেন? আমাদের কারণে হচ্ছে না এই বিষয়টা ঠিক নয়। গণতান্ত্রিক ধারায় উত্তরণের জন্য আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি। সকল দল, সর্বশ্রেষ্ঠ সর্বস্তরের ছাত্র জনতা করেছে গণতন্ত্রের উত্তরণের জন্য, একটা জাতীয় নির্বাচনের জন্য, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। এই ধারায় ফিরে যাওয়ার জন্যই কিন্তু আমাদের লড়াই সংগ্রাম আন্দোলন। অতীতের সরকারকে বিদায় করেছি আমরা কিন্তু একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের জন্য। এই অবস্থায় তো আমাদেরকে সরাসরি নির্বাচনে চলে যেতে হবে। আমরা সেখানে আপনার গণভোট অথবা আমরা সেখানে আপনার ফিয়ার এই সকল বিষয় তো আমাদের যাওয়ার কোনো কারণ নাই, চাওয়ার কোনো মানে নাই। এগুলা চাওয়া মানে হলো নির্বাচনকে প্রলম্বিত করা। বরঞ্চ আমরা বলবো যারা ফিয়ার পদ্ধতি চাচ্ছে, বাংলাদেশে এই সিস্টেম কখনোই ছিল না। ওয়ার্ল্ডের যে সমস্ত জায়গা আছে এই সমস্ত জায়গার বেশিরভাগই খারাপ অবস্থা। যেমন ইসরায়েলের অবস্থা খুবই শোচনীয় ফিয়ার সিস্টেমের কারণে। ইসরায়েল আজকে নেতানিয়াহু গাজায় যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, সেখানে ফিয়ার পদ্ধতিতে যারা যে সকল মৌলবাদী সংগঠনগুলো আছে তারা নেতানিয়াহুকে চাপ দিচ্ছে যে তুমি হত্যাযজ্ঞ চালাতে হবে, যার কারণে ইসরায়েল অথবা নেতানিয়াহু সেখান থেকে ব্যাক করতে পারছে না। ইউরোপের অনেক দেশে আছে, তারা বলছে যে সেখানে তো ভালো, সে মানে গভর্নমেন্ট, সরকার সেখানেও ভালো আছে, সেরকম উদাহরণও আছে। কিন্তু উদাহরণ আছে, কিন্তু বিষয়টা হলো আমরা তো ইউরোপ হয়ে যাইনি। আমরা তো ইউরোপের সংস্কৃতিতে এখনো পৌঁছতে পারিনি। আমরা যেমন কিছুদিন আগেও সিঙ্গাপুর, মালয়েশিয়া আমাদের সমতুল্য ছিল। আজকে তারা যে জায়গায় গেছে আমরা সেই জায়গায় যাইনি। আমাদের দেশে যে সাংস্কৃতিক কালচার, রাজনৈতিক, তার সঙ্গে এটা মেলে না, এরকম বলছেন যে মাসুদ কামাল। হ্যাঁ, নির্বাচন কেন্দ্রিক কি আসলে এই পলিটিক্যাল অবস্থাটা একটু উত্তপ্ত হচ্ছে, নাকি আসলে এই দাবিগুলো রাজনৈতিক দলগুলো আসলে বিশ্বাস করে যে তাদের? দেখেন, আমি একটা কথা বলি যে পিয়ারের ব্যাপারটা, পিয়ার চালানো হচ্ছে না। পৃথিবীর এই মুহূর্তে প্রায় 90টা দেশে পিয়ার পদ্ধতিতে ইলেকশন হয়, 90টা দেশে। আর আমরা যে সিস্টেমে নির্বাচন যেটা করি আর কি, ওয়েস্টমিনিস্টার সিস্টেম, এইভাবে ইলেকশন হয় 58টা দেশে, 58। তো ভালো মন্দ দুইটি আছে, কিন্তু দুটাতেই ভালো মন্দ আছে। আমি ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি ব্যক্তিগতভাবে পিয়ারের পক্ষে। আমি মনে করি পিয়ার ভালো, আমি মনে করি আর কি। এবং প্রকৃত গণতন্ত্রের বিকাশটা এখানে ঘটে। আমি একটা এক্সাম্পল দিই, সিম্পলটা এক্সাম্পল ধরি। ধরেন 4 জন প্রার্থী আছে, একজন পেল 39% ভোট, আরেকজন পেল 35% ভোট, আরেকজন পেল 15% ভোট, আরেকজন পেল 5% ভোট। 4 জন প্রার্থী। আচ্ছা, এখন কে জিতবে? যিনি 39% ভোট পেয়েছেন। তার মানে উনি 39% মানুষের প্রতিনিধি। কিন্তু এখন যদি কেউ 39% মানুষের প্রতিনিধি ক্ষমতায় যায়, সে কিন্তু একই সঙ্গে 61% মানুষের প্রতিনিধিত্ব করছে না। ওই 61% তো এক হতে পারে না, এক না হোক, এক না হলে তো হবে না। 61% মানুষের যে মতামত, সেটা কোনো মূল্য নাই। ডেফিনেটলি মূল্য আছে। সেই মূল্য আপনি কীভাবে দেবেন? তো এই বিষয়টা হলো কি, এখন এই যে প্রবলেম, আগে আপনি প্রবলেমটা স্বীকার করেন। ইজ ইট এ প্রবলেম আর প্রবলেম নট? আপনি 39% লোকের শাসন চলবে 61% লোকের উপর? তা তো হতে পারে না। এখানে কতগুলো বিষয় আছে। তো এইটা একদিক দিয়ে আমি পিয়ারের পক্ষে, বাট আবার আনফর্চুনেটলি একটা কথা বলি,
আমি কিন্তু এই নির্বাচনটা পিয়ারের মধ্যে হোক এটা আমি চাই না। কারণ আমি চাই না কেন সেটাও বলি। আমি চাই না এই কারণে, একটা মানুষের কাছে আপনি ভোট চাচ্ছেন, সে তো বুঝতেই পারবে না কেন ভোট চাচ্ছেন, কী হিসেবে ভোট চাচ্ছেন। মানুষকে তো অ্যাওয়ার করতে হবে। মানুষ যদি সচেতন হয়ে যেত তাহলে বুঝতে পারতো। মানুষ কিন্তু এখনও আগের পদ্ধতিতে অভ্যস্ত আছে। জামাত যে কাজটা করতেছে, তারা পিয়ার নিয়ে আন্দোলন করতেছে, আমি এটাকেও সাপোর্ট করি। আমি সাপোর্ট করি এই কারণে, যে জামাতে আন্দোলনটা করতেছে, এটা ছাড়া জামাত ইলেকশন করবেই না, এটা কিন্তু জামাতে পর্যন্ত বলছে বলে আমি দেখি নাই। ইসলামী আন্দোলন খুব রিজিড হয়ে আছে, তারা বলছে পিয়ার ছাড়া তো ইলেকশনে যাবে না। জামাত কিন্তু তা বলে নাই। জামাত বলতেছে এটাতে রাজপথের আন্দোলন চলবে। আমি এই পিটাকে সাপোর্ট করি, কারণ জামাতের আমি মনে করি কি, যখন আপনি আন্দোলনটা করবেন রাজপথ, তার মানে কি আপনি জনগণের কাছে যাবেন, মানুষকে বোঝানোর মানুষকে বোঝাবেন। বোঝাতে থাকেন আপনি, মানুষ কিন্তু বুঝতে বেশি দিন সময় লাগবে না, 2-3 বছরের মধ্যে বুঝে ফেলাবে। মানুষ যখন বুঝে ফেলবে, আর এর মধ্যে যখন আপনি যদি উচ্চ কক্ষে পিয়ারটা চালু করতে পারেন, তাহলে উচ্চ কক্ষে তো পিয়ার ব্যবস্থাটা সুফলটাও বুঝে ফেলাবে। তখন আগামী নির্বাচনে হয়তো এই দাবিটা আমি মনে করি জোরালো হবে। আর এখন যদি আপনি পিয়ার সারা দেশে করতে চান, তাহলে ভাই এই ইলেকশন পিছিয়ে যাবে। ইলেকশন পিছিয়ে গেলে এই দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে বলে আমার ধারণা। জি, একটু আমি যদি মোহাম্মদ ইয়াসিন আরাফাত আপনার কাছে বলি, যে মাসুদ কামাল ভাই যেরকম বলছিলেন, এই নির্বাচনটা তিনি পিয়ার পদ্ধতিতে চান না, ব্যাখ্যাও দিয়েছেন। আমারও যদি একই প্রশ্ন আপনাকে একটু করি, যে যেমন আপনারা বলছেন যে জনগণ যদি পিয়ার মানে, যেমন পিয়ারের পক্ষে বিপক্ষে আছে, জনগণ যদি পিয়ার মানে তো আপনাদেরও মানে অন্তর্বর্তী সরকারকে বলা হচ্ছে মানতে হবে, আর জনগণ যদি বিপক্ষে যায় আমরা তা মেনে নেব। এখন আপনারা তো বলছেন যে আপনারা নির্বাচনে জিতে যেতে পারেন, আপনারা যদি নির্বাচনে জিতে যান তাহলে তো পিয়ার করার সুযোগ আপনাদের সামনেও থাকছে। সেখানে তো মানে বিএনপির মানা না মানার কোনো প্রশ্ন নেই, জনগণ আপনাদের পক্ষে রায় দিয়ে দিলে পিয়ার করে ফেলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ সহ আমার যারা সহ আলোচক যুক্ত আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, জামাত ইসলামী মৌলিকভাবে যে কথাটা বলছে, যে বাংলাদেশের নির্বাচনী কাঠামো সিস্টেম পদ্ধতি 53 বছরে যেভাবে চলে আসছে, এই জায়গায় জনগণ সুফল পায়নি। এই জায়গায় হত্যাযজ্ঞ হয়েছে, আমির নির্বাচন হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, নমিনেশন বাণিজ্য হয়েছে, নিজের দলের ভিতরে প্রার্থী হতে গিয়ে খুন খারাপি হয়েছে। এই সকল বিষয় থেকে উত্তরণের জন্য নতুন একটা পদ্ধতি জামাত ইসলামী জাতির সামনে উপস্থাপন করেছে। সেই পদ্ধতি হলো পিয়ার পদ্ধতি। মানে এটা কি নতুন এই পদ্ধতি? জায়গায় আমরা মানে জনগণের সাথে সম্পৃক্ত হয়ে, জি না, মানে এটা তো বিশ্বের অনেক দেশে আছে, এটা নতুন পদ্ধতি নয়। আমাদের দেশের জন্যও নতুন নয়। আমরা তো নারী সংসদ সদস্যদেরকে পিয়ার সিস্টেমেই আমরা সংসদে আনি। না, আমি সে কথাই বলছি। আমার কামাল ভাই যে কথা বলছেন, যে এই নির্বাচন না হয়ে পরবর্তী নির্বাচন হওয়ার জন্য, দেখেন বাংলাদেশে জনগণকে আমরা বলি, জনগণ যেমন বিএনপি দলীয় একজন উচ্চ পর্যায়ের নেতা বলেছেন, পিয়ার কি খায় না মাথায় দিয়ে জনগণ বোঝে না। তা আমরা যে জনগণ না বুঝুক এই রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা জনগণকে সচেতন করতে চাই, জনগণকে কোন জায়গায় পজিটিভ কোন জায়গায় নেগেটিভ সেই বিষয়ে একমত করে আমরা এই দাবিটা আদায় করতে চাই। এখন প্রশ্ন আসছে যে কখনো কখনো কেউ বলছেন যে আলোচনার টেবিলে যে জিনিসটা আছে সে জায়গায় আন্দোলনের প্রয়োজনীয়তা কেন হলো। আমরা বলছি, যেমন বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খুসরো মোহাম্মদ চৌধুরী বলেছেন, জনগণের ম্যান্ডেট ছাড়া রাজপথের কর্মসূচি গ্রহণযোগ্য নয়। তা আমরা দেখিয়ে দিয়েছি, ম্যান্ডেট মানে হচ্ছে আমাদের এই কর্মসূচির সাথে পিয়ারের দাবি, জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করা, তারপরে বিচারটাকে দৃশ্যমান করা, এই সামগ্রিক দাবির সাথে জনগণ আছে কিনা সেজন্য আমরা আগে শুধুমাত্র ঢাকা শহরে কর্মসূচি পালন করলো, এখন সেটা বিভাগীয় কর্মসূচি পালন হবে, জেলা উপজেলা পর্যায়ে কর্মসূচি পালন হবে। আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা কিন্তু এই বিষয় নিয়ে জেলা পর্যায়ে বিভাগীয় শহরে অনেকগুলো সেমিনারও আমরা করেছি। আমরা এই বিষয়ে লিফলেট বুকলেট বিতরণ করেছি। আমরা জনগণকে সাথে নিয়ে সে কর্মসূচি পালন করতে চাই। আপনি যে কথা বলছেন, ধরেন বিএনপি যদি না মানে তাহলে তো হয়ে গেল, আমরা নির্বাচনে আসছি। এই জায়গায় বলি যে এখন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া জনগণের মাঝে একটা প্রতিধ্বনি হচ্ছে যে এইবার তারা জামাত ইসলামীকে দেখতে চায়। তা আমরা সরকারে যাওয়ার আগেই যেন দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নতুন করে রাষ্ট্র গঠনের বিষয়টাকে আমরা আগে নিশ্চিত করতে চাই। সরকারে কে আসবে না আসবে
তার আগে যদি সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন রাষ্ট্রের রূপকল্প জাতির সামনে উপস্থাপন করে তার নিশ্চয়তা যদি বিধান করতে পারি, সরকার যে আসুক না কেন এখান থেকে একটা নতুন রাষ্ট্রের সূচনা হবে। সেই বিশ্বাসের জায়গা থেকে আমরা একটা বলছি, আমরা যদি ক্ষমতা আসি তাহলে আমরা যদি নির্বিঘ্নে একটা রাষ্ট্র পরিচালনা করতে পারি, এই বিষয় নিয়ে যেন আবার নতুন করে প্রপাগান্ডা না হয়, সেভাবে আন্দোলন সংগ্রাম হয়ে সকলে একটা সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য সে প্রক্রিয়া না যেতে হয়, এজন্য সকলকে সাথে নিয়ে আমরা সেই কর্মসূচি পালন করার চেষ্টা করছি। 31টি কিংবা 32টি রাজনৈতিক দল ঐক্যমত কমিশন অংশগ্রহণ করছে, সেখানে 25টা রাজনৈতিক দল পিআর এর পক্ষে কথা বলেছে, কেউ উচ্চকক্ষ কথা বলেছে, কেউ উভয় পক্ষে কথা বলেছে। কিন্তু আজকে পর্যন্ত সেই বিষয়টিকে আলোচনা করে একটা শুরু হওয়ার জন্য এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো প্রক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে না। প্রথম দফায় 44 দিন আলোচনা হলো, দ্বিতীয় দফায় 1 মাস আলোচনা হওয়ার পরে গত বৃহস্পতিবার থেকে গতকাল পর্যন্ত আরো 3টি বৈঠক হয়েছে। কোন বৈঠক হলে আর কয় দফা বৈঠক করলে এই যে 25টি রাজনৈতিক দল পিআর এর পক্ষে কথা বলছে কিংবা জনমত জরিপে 71% কথা বলছে, সেটি কখন শুরু হবে? জি, মাসুদ কামাল, অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে জামায়াতের নেতা বলেছেন যে আমরা আপনাদের বাসভবন ঘেরাও করতেও দ্বিধাবোধ করব না, তখন পালানোর জায়গা পাবেন না। সরকার কি এটা সমাধান করতে পারবে নাকি এখানে আইনি কোনো বিষয় আছে পিআর নিয়ে? জি দেখেন, আমি একটা কথা বলি, আমি কিন্তু এই রাস্তায় আন্দোলনটা পছন্দ করি না এই কারণে এখন আপনার একটা ঐক্যমত্য কমিশনে প্রতিদিন কিন্তু সবাই বসতেছেন, পলিটিক্যাল লিডাররা বসতেছেন, সমস্ত দল বসতেছেন, এখানে সরকারের কমিশনের পক্ষ থেকে লোকজন বসতেছেন, এখানে আলাপ করলে সমাধান হয়। কারণ এটা তো একটা প্রবলেম, একটা তো বিরোধ তৈরি হয়েছে মানে পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে, একদিকে কয়েকটা পার্টি, আরেকদিকে 1-2টা পার্টি। তো এই বিরোধটা নিরসনের উপায় কি? রাজপথ। আচ্ছা, রাজপথে আপনি বসলে এখানে আপনি কার কাছে দাবি করতেছেন? দাবিটা কার কাছে করতেছেন? কখনো কখনো সরকারের কাছে, কখনো সরকারের কাছে করলে পরে সরকারের মূল লোকটাকে ডক্টর ইউনূস। 2 দিন পরে তো ডক্টর ইউনূসের সঙ্গে আপনারা আমেরিকা যাচ্ছেন, 20 ঘন্টার জার্নি, 20 ঘন্টা তো প্লেনের পাশাপাশি থাকবেন, তাহের সাহেব যাচ্ছেন, এখানে আলাপ করলেই তো হয়, আলাপ করলেই তো হয় যে ভাই এই আমাদের লজিক এটা বুঝাই দেন। ওখানে মির্জা ফখরুলও থাকবেন, তার সঙ্গে আলাপ করলেও হয়, সমস্যা তো নাই। মির্জা ফখরুল তো বিএনপির একটা শীর্ষ পর্যায়ের নেতা। তো এইগুলিতে ভাই রাস্তায় যখন আপনারা বিক্ষোভ করবেন তখন জনগণের মধ্যে 2টা জিনিস প্রশ্ন হবে। একটা প্রশ্ন হলো এই বিক্ষোভটা আপনি কাকে করতেছেন, কাকে বলতেছেন, আর এটা করতে গিয়ে আপনি কি জনমানুষের কোনো সমস্যা করতেছেন না? অবশ্যই করতেছেন। রাস্তাঘাটে যানজট তৈরি হচ্ছে কেন? আপনার দাবির জন্য আমি কেন কষ্ট করব? আমি যদি ধরেন সবাই তার পক্ষে, আমি একটা বিপক্ষে, ধরা যাক কথার কথা, হাইপোথেটিক্যালি, তো আমি যদি একা হই আমি কেন কষ্ট করবো? এই প্রশ্ন আমি করতে পারবো না? অবশ্যই। আমার অধিকার আপনি যেহেতু বড় দল, আপনি আমার অধিকারটা দেখবেন না? দেখবেন তো। না, পলিটিক্যাল পার্টিগুলো তো বলে যে জনগণের স্বার্থে আমরা এগুলো করি। আমি জনগণ না, একটু কষ্ট করেন। আমি কেন কষ্ট, আমার বুঝান আপনি, আমি কেন কষ্ট করবো? যদি কেউ বুঝতে চায়, ধরেন একজন বিএনপির লোক, বিএনপিতে পিআর চায় না, চায় না, এটা বিএনপির কর্মী, সে বলতেছে ভাই আমি তো বুঝে আমি চাই না, এটা দেখেন আপনি আমার কেন কষ্ট দিবেন বলেন আপনি? এটা ডেমোক্রেসি না। আমার কথা হলো কি, যেখানে আলোচনা কখন হয় আপনি বিক্ষোভ করতে পারেন যখন নাকি আলোচনার কোনো সুযোগ নাই। হাসিনারা বলে সে কারোর সঙ্গে আলাপ করতো না, সে একলাই সব করতো, তখন আপনি আন্দোলন করেন, কোনো সমস্যা নাই, রাস্তায় বিক্ষোভ করেন, এটা হতেই পারে, জায়গা নেই তো করার, কি করবেন আপনি? কিন্তু এরা তো জায়গা আছে, বিক্ষোভ করছে আবার ওখানে গিয়ে বসছেও, মিটিং, আমাদের জায়গা আছে, আপনি সেখানে আলোচনা করেন। যদি আলোচনা না হয় আপনি জনগণের কাছে যাবেন পরে, আগে আলোচনা শেষ হোক। কিন্তু আলোচনা শেষ হওয়ার আগেই আপনি যদি একটা মনে করেন রাস্তায় একটা চাপ সৃষ্টি করে চান, তাহলে কি হবে? তারা একটা লজিক্যালি মানলো না, কিন্তু চাপের ফলে মানলো। লজিক্যালি মানান, লজিক তো আছে। যেমন আমি নিজেই তো বললাম ভাই, আমি নিজেই তো পিআরের পক্ষের লোক, আমি চাই যে পিআরটা ভালো, আমি মনে করি পিআরটা ভালো, কিন্তু সেই লজিকটা তো আপনাকে মানাইতে হবে, তাদেরকেও মানাইতে হবে, জনগণকেও মানাইতে হবে। যখন আপনি জনগণকে এটা বুঝাইতে পারবেন যেটা ভালো, তখন জনগণই চাপ দিবে, আপনারা চাপ দিতে হবে না, জনগণই চাপ দিবে। তো সেই সময়টা জনগণকে দেন। দেখেন কতগুলি জিনিস বলি, কতগুলি জিনিস কিন্তু আমি যেটা মনে করি পার্সোনালি, যে পরিপক্ক হওয়ার একটা সময় আছে, মানুষকে আপনি অ্যাওয়ার করতে পারেন নাই। আমি এখনো অনেক লোককে, যতদিন ধরে আপনার সংস্কার করতেছেন, আপনারা এখন যেরকম পিয়ার নিয়ে আপনারা এরকম অ্যাডামেন্ট হয়েছেন, এটা যদি শুরুর থেকে হইতেন, যদি মাঠে মাঠে যাইতেন, মানুষকে বুঝাইতেন, তাহলে দেখতেন জনগণের মাঝখান থেকে চাপটা আসতো। আমার কাছে মনে হয় না এই দেশের মানুষ এখনো পিয়ারের ব্যাপারে প্রস্তুত হয়েছে, এটা আমার কাছে মনে হয় না। এখন ওনাদের কাছে মনে হতে পারে, সবার যে এক মনে হবে তা তো না, ওনার মনে হয়, আমার মনে হয় না, হইতেই পারে,
কিন্তু এটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু আমি মনে করি বিক্ষোভটা আমার কাছে পছন্দ হচ্ছে না। আমরা ভাই বহুত বিক্ষোভ টিক্ষোভ দেখছি হাসিনা বলে, আর চাই না। এখন তো একটা মোটামুটি ভালো এই গভর্নমেন্টের সঙ্গে তো আলাপ আলোচনা সবাই করতে পারছে। আপনি আলোচনা করে সমাধান করেন, বিএনপির সঙ্গে আলাপ করেন। বিএনপি কি আপনার দরজা বন্ধ করছে? আলোচনা ঐক্যমত্য কমিশনে তো আলোচনা চলছেও, তারা সেখানে আলোচনা করছেন, বসছেন, আবার মাঠেও আলোচনা করছেন, আন্দোলনও করছেন। আপনি বরং ওয়াদুদ ভাইকে জিজ্ঞাসা করেন। হ্যাঁ, ওনার এলাকার মানুষ এটা আপনি জিজ্ঞেস করেন, এটা আপনি জিজ্ঞেস করেন। না, ওয়াদুদ ভাইকে আমার জানা খুব ইচ্ছা যে মানে মানুষ কি বলে। আপনারা তো এলাকায় থাকেন, আপনার এলাকার সঙ্গে আপনার যোগাযোগ আছে প্রচুর, আমি জানি। তো আপনার এলাকার মানুষ কি বলে, আপনি নিজে কি মনে করেন, এটা একটু আমাদের শোনান ভাই, একটু শুনতে চান ভাই। পিয়ার আসলে মানুষ পিয়ারের অ্যাব্রিভিয়েশনই জানে না। পিয়ার শব্দটার যে অ্যাব্রিভিয়েশন সেটাই মানুষ জানে না। যেখানে আমাদের দেশের মানুষ ব্যালট পেপারে এত বছর ভোট দেওয়ার পরও অনেকে ব্যালট পেপারের ভোট মানে মিস করে বা ক্যান্সেল হয়ে যায়, ভাস করার পদ্ধতির কারণে ক্যান্সেল হয়ে যায়, ওভাল লেফিং অথবা কালি লেগে যায়। সে অবস্থায় এই যে পিয়ার পদ্ধতিটা তো মানুষ বুঝেই না। তার উপরে আমি এটাকে যোগ করে একটু কমেডি করে বলি, এরকম বিভিন্ন শোতে বলি যে ধরেন ভোট দিলাম ট্রাম্পকে, সংসদে গিয়ে দেখলাম হিরো আলমকে। পিয়ার হলো এরকম। আবার যেটা আপনি বলেছেন যে প্রার্থী দেখবে না, প্রার্থীর যোগ্য কি অযোগ্য তা দেখলো না, তা না দেখে ভোট দিল। কাকে ভোট দিল? ওই দল যে লিস্টটা দিবে সেই লিস্ট থেকে যারা 1% ভোট পাবে তারা 3টা আসন পাবে, যারা 2% ভোট পাবে তারা 6টা আসন পাবে। তাহলে দল যে লিস্ট দিবে সেই লিস্ট থেকে ওই 6 জন অথবা 20 জন এমপি হবে। তা আমার এলাকায় ধরেন বা অন্য একটা মানুষের জন্য যদি বলি, তার এলাকার এমপি সে পেল না, তো তার এলাকার এমপি যদি সে না পায় তাহলে তার কি দায়, তার কি টাকা? এবং ওই এমপিরা দলের কাছে দায়বদ্ধ। ওই এমপিরা কিন্তু জনগণের কাছে দায়বদ্ধ না, জনগণের কাছে যেতে বাধ্য না, জনগণকে কফিয়ত দিতে বাধ্য না। অতএব দলের কাছে কফিয়ত দিতে বাধ্য। যেহেতু দল সিলেক্ট করে একটা তালিকা দিল, সেই তালিকা থেকে 10 জন 20 জন বা 100 জন আসলো, তাহলে বাকিদের দোষটা কি? বাকিদেরকে বা জনগণ যে ভোট দিবে তারা তো ওই ব্যক্তি যোগ্য কি যোগ্য না এই বিবেচনা করার এবং দেখার সুযোগ নাই। এটা হলো আমি মনে করি জনগণ ভাবে, আমি ভাবি, এবং আমার এলাকার মানুষ তো পশ্চাৎপদ অঞ্চলের মানুষ, ট্রাইবেল মানুষেরা আছে, একেবারে মানে প্রান্তিক জনগোষ্ঠী, তারা তো পিয়ার কোনোভাবেই বুঝে না। তারা ইভিএম যেখানে বুঝতো না সেখানে পিয়ার তো কষ্টে ওঠে না। তো এই অবস্থায় যে পিয়ারের নামে অথবা আপনার এপ্রিল সনদের নামে যে গণভোটের ওনারা কথা বলছে, এটার অর্থ হলো নির্বাচনটাকে প্রলম্বিত করা। তো আরেকটা দাবি উঠাবে, সেটার উপরে গণভোট হবে। তো গণভোট করতে হলে তো সে আবার ব্যালট বাক্স, রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, আবার বরাদ্দ মানে ব্যালট পেপার ছাপানো, সিল বানানো, কালি নেওয়া, এই যে একটা বিশাল রাষ্ট্রের ব্যয়, দেশ সরকারের ব্যয়, এই ব্যয়টাও তো আমাদের এখন সামর্থ্য নাই। এরপরে যদি আপনার আরেকটা মহল, বিভিন্ন রাজনৈতিক দল আরেকটা শর্ত নিয়ে আসে যে এটা গণভোটে দেওয়া হোক, তাহলে তো গণভোট করতে করতে আর এদেশে ইলেকশন হবে না। তো ইলেকশন যদি প্রলম্বিত হয় তাহলে কি দাঁড়ালো? আমাদের সরকার টিকে থাকা এবং দেশের স্থিতিশীলতা টিকে থাকা হুমকির মুখে পড়বে। অতএব এই অবস্থায় এই সকল গণভোট আর পিআর এগুলো আনার অর্থ হলো ভোটটাকে প্রলম্বিত করা, উদ্দেশ্য প্রণোদিত করা। আবার এখানে কিন্তু এখানে যারা জামাতের পিআর চাচ্ছে তারা কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড রোল প্লে করছে, স্ববিরোধিতা করছে। যেমন ধরেন তারা 300 আসনে প্রার্থী ঘোষণা করেছে, প্রার্থীরা মাইকিং করছে, সে আদি যুগের মাইকিং। এখন কিন্তু এলাকায় মাইকিং হয় না, কিন্তু ওরা আদি যুগের মাইকিং শুরু করছে, পোস্টার লাগাচ্ছে, ব্যানার লাগাচ্ছে, ফেস্টুন লাগাচ্ছে, প্রচার করছে, বাড়ি বাড়ি যাচ্ছে। তাহলে প্রার্থীরা একদিকে ভোট করছে, আরেকদিকে বলছে যে পিআর না হলে আমরা যাব না। তাহলে এর মিনিং কি? ডাবল স্ট্যান্ডার্ড এবং স্ববিরোধিতা তারা করছে এবং গণভোটের নামে তারা ভোট প্রলম্বিত করতে চাচ্ছে। আপনারা যদি পিআর না হলে নাই যান, কেন ঘোষণা করছেন? আধুনিক একটা পদ্ধতিতে যাবেন, আধুনিক পদ্ধতিতে যেতে গেলে আপনারা মাইকিং কেন করেন? আদিকালের প্রচার। পিআরএ যদি যান তাহলে প্রার্থী ঘোষণা করে মাইকিং কেন করছেন? জি, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আবারও যুক্ত করার জন্য। দেখেন, এখানে একটা বিষয় ক্লিয়ার হওয়া প্রয়োজন, সেটা হচ্ছে আন্দোলন শুধু পিআরের ইস্যুতে না,
মাসুদ কামাল ভাই যে কথাটা বললেন, আন্দোলন 5 দফা দাবিতে, সুতরাং আপনি শুধু পিয়ারটাকে সামনে নিয়ে এসে দেশের গুরুত্বপূর্ণ ইস্যুটাকে আড়াল করার তো সুযোগ নাই। এখানে বলা হচ্ছে জুলাই আপনাদের কাছে সনদের কোনটা বেশি গুরুত্বপূর্ণ হবে, তারপরে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, ফেসিবাদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়াটাকে জাতির সামনে উন্মোচিত করতে হবে। আপনাকে সেই বিষয়গুলো একসাথে করেই আমরা আজকে আন্দোলনে নেমেছি। এখন কথা আসছে আমরা আলোচনার টেবিলে, আন্দোলনে আবার কেন? দেখেন আলোচনার টেবিল কয়দিন চলবে এভাবে? প্রথম দফায় 44 দিন আলোচনা হলো, দ্বিতীয় দফায় 1 মাস আলোচনা হলো, এখন আবার গত বৃহস্পতিবার থেকে পর্যন্ত 3 দিন আলোচনা হলো। এখনো পর্যন্ত জুলাই সনদের আইনি ভিত্তি কিভাবে হবে আমরা ঠিক করতে পারলাম না। এভাবে কত চলতে থাকবে? এই জন্য আমরা বিশ্বাস করছি, আমাদের সেক্রেটারি বলছেন এখানে শুভঙ্করের একটা ফাঁকি আছে, জনগণকে ধোঁকা দেওয়ার একটা ফাঁকি আছে। বিভিন্ন সময় রাজনীতিবিদদের যে কথা বলেন, যে ওয়াদা দেন, সেটা রক্ষা করেন না। আমাদের প্রধান উপদেষ্টা বললেন ইতিহাসের সেরা নির্বাচন হবে। আজকে পর্যন্ত সেরা নির্বাচনের কোনো লক্ষণকে আমরা দেখতে পাচ্ছি? যারা বলছে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিএনপির হাত থেকে রক্ষা পাবে না, ঘরে ফিরে আসতে পারবে না, তাদেরকে সরকার এই পর্যন্ত গ্রেপ্তার করেছে। যারা বলছে বিএনপি ধানের শীষের ব্যালট পেপার ছাপাবে, কোন ব্যবস্থা গ্রহণ করেছে? একটা থানায় চাঁদাবাজকে ধরে নিয়ে পুলিশ আটকে রাখতে পারে না, সেই পুলিশ সেই র‍্যাব আমার ব্যালট বাক্স কিভাবে দিবে? ওয়াদুদ ভুইয়া বলছেন যে আপনাদের এই দাবি নির্বাচনকে প্রলম্বিত করার বা বাধাগ্রস্ত করার। আমরা দেখেন আমাদের বক্তব্য স্পষ্ট, আমরা আজকে বলেছি ফেব্রুয়ারির ঘোষিত ওই সময়ের নির্বাচনের মধ্যে নির্বাচন হতে হবে। এই কথা আগে আমাদের সেক্রেটারি প্রধান অতিথির বক্তব্যে বলেছেন। তারপরে বলছেন একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য যে যে প্রক্রিয়া অবলম্বন করা দরকার, তার মধ্যে আমরা জুলাই সনদের কথা বলেছি, আইনগত ভিত্তির কথা বলেছি, পিআরের কথা বলেছি। পিআর শুধু একটা প্রক্রিয়া মাত্র, এরকম 4-5টা প্রক্রিয়াকে সম্পন্ন করেই আপনাকে নির্বাচনে যেতে হবে। 53 বছর ধরে আপনি যে সিস্টেমে ছিলেন, একই সিস্টেমে নির্বাচন চান, তাহলে একই সিস্টেমে আবার 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হবে, একই সিস্টেমে দিনের ভোট রাতে হবে, একই সিস্টেমে ডামি নির্বাচন হবে, একই সিস্টেমে ভোট কেন্দ্র দখল হবে, একই সিস্টেমে আগের দিন রাতের বেলা টাকার খেলা হবে। এই সিস্টেম থেকে আমরা উত্তরের জন্য বলছি। সুতরাং আমাদের দাবিগুলোকে আপনারা হাইলাইট করতে হবে যে আমরা তো আজকে যেমন 5 দফা বললাম, না আপনারা কি পরিষ্কার করেছেন যে পিআরের তো অনেকগুলো পদ্ধতি আছে, অনেকগুলো মৌলিক দাবি। এজন্য নির্বাচন প্রলম্বিত করার জন্য নয়, বরং একটা যেন নির্বাচন না হয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য, যেন জনগণ স্বাচ্ছন্দ্যে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে, তার জন্য আমাদের এই কর্মসূচি। ইয়াসিন আরাফাত, পিআরের তো অনেক ধরন আছে, যেমন ওয়াদুদ ভুইয়া বলছিলেন যে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিলে সেটা হিরো আলমের কাছে চলে যেতে পারে, কারণ এলাকার প্রতিনিধিত্ব নেই। পিআরের কিভাবে ঠিক করবেন? 6 থেকে 8টা পদ্ধতি আছে। আপনারা কোনটার দাবি করছেন সেটা কি পরিষ্কার করেছেন? আমরা তো বলছি আগে পিআরের বিষয়ে আপনি একমত হবেন, তারপরে আলোচনা হবে। আপনি মাসুদ কামাল যেটা বললেন, প্রধান উপদেষ্টার সাথে 3 জন যাচ্ছেন, তারা আলোচনা করতে পারেন। আলোচনা তো কখন হবে? যখন হ্যাঁ আমরা এটা মানি। কিন্তু আপনি বলছেন পিআর কি মাথায় দেয় না খায়, এটাই জনগণ বোঝে না। আপনি এটাকে উড়িয়ে দিলেন, তাহলে আলোচনা কোন প্রক্রিয়া যাবে? এটা কি 3 নম্বর পদ্ধতিতে হবে, না 4 নম্বর পদ্ধতিতে হবে, না 6 নম্বর পদ্ধতিতে হবে? আপনাকে তো আগে একমত হতে হবে, তারপরে হচ্ছে আমি কোন প্রক্রিয়া নির্বাচনটা করব। একমত হলে তো আর কোনো আলোচনার বিষয়ই নেই, মানে তাহলে কোনো ডিবেটই থাকলো না। না একমত হলেও আপনি কোন প্রক্রিয়াটাকে এখানে অবলম্বন করবেন? 91টা রাষ্ট্রে পিআর আছে, সব জায়গায় তো একই প্রক্রিয়া নাই। আমরা কোন প্রক্রিয়ায় আমাদের সাবকন্টিনেন্টের রাষ্ট্র হিসেবে এই দেশের জন্য আমি জানতে চাই, আরাফাত ভাই আমার একটা প্রশ্ন আপনার কাছে। আশেপাশে অনেক লোকজনের সঙ্গে আছে, আপনি যাদের সঙ্গে মেশেন, মানে আপনার দলীয় লোক ছাড়া দলীয় লোকের বাইরে সাধারণ মানুষ যারা আছে, আপনার কি মনে হয় তারা পিআর পদ্ধতিটা মোটামুটি বোঝেন এখন? আচ্ছা, আমি আপনাকে সরল কথায় বলি, দল হিসেবে আমি বলবো একচেটিয়া, কিন্তু আমি তো জরিফের কথা বলছি। 71% উচ্চ কক্ষে পিআর এর পক্ষে কথা বলছে। সেখানে কি জামাতের জরিপ করেছে? এই যে 31টা দলের মধ্যে 25টা দল পিআর এর পক্ষে মতামত দিল, কেউ উচ্চ কক্ষে, কেউ নিম্ন কক্ষে, উচ্চ কক্ষে, উভয় কক্ষে। এটা কি সবাই জামাতের লোক? আপনি তো সেখান থেকে উত্তরটা পেতে পারেন। না, শুনেন, দলগুলি বুঝে, দলগুলি তো রাজনীতি সচেতন। আমার প্রশ্ন হলো যারা ভোট দেবে, ভোটার যারা, আপনার কি মনে হয় তারা বুঝেন জিনিসটা এখন? না, আমি এখনো বলি দেশের জনগণ 70% হয়তো বোঝে।
60% হয়তো বোঝে। এই বোঝার জন্য আমরা সেমিনার করছি, আলোচনা করছি। Right. একটা কথা আসে বারবার যে উন্নত রাষ্ট্রে পিআর পদ্ধতি ব্যবহার হয়। আমরা তো এখন উন্নত রাষ্ট্র হতে পারিনি, তা আমরা উন্নত রাষ্ট্রের প্রক্রিয়া কি যেতে পারি না? আমরা কি আলোচনা টেবিলে আসতে পারি না? প্রত্যেক রাজনৈতিক দল কি তার জায়গা থেকে সমাবেশ সেমিনারের মাধ্যমে জিনিসটা উপস্থাপন করতে পারে না? আমরা তো সেটা করছি। আজকে 7 দল কর্মসূচি দিয়েছে, সামনে আরো দল বাড়বে, প্রত্যেকে এই জায়গায় সচেতন হচ্ছে। আমার প্রত্যেক দলের সাথে জনগণ আছে, সে জনগণ সচেতন হচ্ছে। আমার মনে হয় জনগণের সম্পৃক্ততা যত বাড়বে, এই বিষয়ে জনগণের মধ্যে ভুল ভ্রান্তি যেটা সেটা দূর হয়ে যাবে। আপনি ভোট দিবে ডোনাল্ড ট্রাম্পকে, পাবে আল গোরে, এই কথার আর ভিত্তিও তখন থাকবে না আমার বিশ্বাস। জি জি ওয়াদুদ ভুঁইয়া, মানে যে দাবিগুলো আছে, দাবিগুলোর মধ্যে একটা দাবি আছে শেষের দিকে যে তারা বলছেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা কিন্তু আপনারা বলছেন যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, তারা বলছেন। কিন্তু বিদ্যমান কাঠামোতে যদি আবার নির্বাচন হয় তাহলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে, আরেকটি হাসিনার জন্ম হবে, এরকম বলেছেন জামায়াতের গোলাম পরোয়ার। এটা নিয়ে আমি একটু ইয়াসিন আরাফাতের কাছে আসবো, তার আগে আপনার কাছে একটা প্রশ্ন একটু করতে চাই যে আপনারা বলেছেন যে কোনো দলকে নিষিদ্ধ, মানে নির্বাহী আদেশে নিষিদ্ধ আপনারা চান না। আপনারা যদি ক্ষমতায় আসেন আগামীবার, আওয়ামী লীগ কি তাহলে যে এখন কার্যক্রম নিষিদ্ধ আছে এটা তুলে দেবেন? বিষয়টা হলো যে একটা দল, রাজনৈতিক দল গণতান্ত্রিক দেশে নিষিদ্ধ হবে কেন? আর নিষিদ্ধ হতে হলে এই জামাত ইসলাম, যে জামাত ইসলাম আজকে জাতীয় পার্টির মানে নিষিদ্ধ চাচ্ছে, কেন চাচ্ছে সেটা তো আমরা বা জনগণ বুঝে। যে জাতীয় পার্টি থাকলে হয়তো ওনারা 3 নম্বরে যাবে, প্রধান বিরোধী দল হতে পারবে না। এই জন্যই জাতীয় পার্টিকে ওনারা সরিয়ে দিতে পারলে ওনারা 2 নম্বরে হলো আসতে পারবে, এরকম একটা ধ্যান ধারণার থেকে ওনারা প্রধান বিরোধী দল হওয়ার স্বপ্নে বিভোর হয়ে জাতীয় পার্টির চাচ্ছে। হ্যাঁ, জাতীয় পার্টির অনেক দোষ আছে, জাতীয় পার্টি আওয়ামী লীগের ব্যাপারে কি করবেন? জি, আপনারা ক্ষমতায় এলে আওয়ামী লীগের ব্যাপারে কি করবেন? আমার বক্তব্য হলো যে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সিস্টেমেই আমরা করব যদি কাউকে করতে হয়, আর আমরা এটা করার পক্ষেও না। যেমন ধরুন যে জামাত ইসলাম তাদের জন্মের পর থেকে 3বার কিন্তু নিষিদ্ধ হয়েছিল, সর্বশেষ পতিত সরকারও তাদেরকে নিষিদ্ধ করে গেছে। সেই নিষিদ্ধ কি এখন আর আছে? অতএব নির্বাহী আদেশে কাউকে নিষিদ্ধ করলে সে নিষিদ্ধ থাকে না, বরঞ্চ আদালতের মাধ্যমে যদি নিষিদ্ধ করা যায়, একজন ব্যক্তিকে যেমন দোষী প্রমাণিত করার পর শাস্তি দেওয়া যায়, ঠিক তেমনিভাবে একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড যদি দোষী সাব্যস্ত হয় তাহলে ওই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যেতে পারে এবং যায়, এবং সেটা স্থায়ী হয়, স্থায়িত্ব থাকে। আর এমনি নির্বাহী আদেশে করলে থাকে না। অতএব এই বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না। আমি এটাই মনে করি, আমরা আসলে আমরা আদালতের উপর ছেড়ে দেব, আদালত সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে কি থাকবে না, হবে কি হবে না। কারণ আওয়ামী লীগের যে এই যে গণহত্যা চালিয়েছে, এই গণহত্যার শুধু ব্যক্তির বিচার হবে না। আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই মোহাম্মদ ইয়াসিন আরাফাত আপনার কাছে, যে আপনারা বলেছেন যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, কিন্তু বিদ্যমান কাঠামোতে যদি আবার নির্বাচন হয় তাহলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে, আরেকটি হাসিনার জন্ম হবে। এখন আপনারা তো আশা করছেন, বিভিন্ন জায়গায় বলছেন যে আপনারা নির্বাচনে জিতে এবার ক্ষমতায় আসবেন। আপনারা যদি এই নির্বাচন কাঠামোতে যদি নির্বাচিত হন তাহলে আপনারাও কি হাসিনা হয়ে উঠবেন? দেখেন, আমি একটু ইয়াসিন আরাফাতের কাছে, ওয়াদুদ ভুঁইয়া, আমি একটু ইয়াসিন আরাফাতের কাছে প্রশ্নটা। আমি বলছি, একটু শুনেন। সেটা হচ্ছে দেখেন, আজকে আমাকে বলতে জুলাই বলতে দেন প্রশ্নটা আমার কাছে না, আমার কাছে আমি একটু ইয়াসিন আরাফাতের কাছে, ওয়াদুদ ভুঁইয়া, একটু ইয়াসিন আরাফাতের কাছ থেকে শুনবো, আপনার কাছে আসবো। দেখেন, আমরা জুলাই সনদের আইনি ভিত্তিটা কেন চাই? নিজের দলের স্বার্থে নয়, বরং দেশের স্বার্থে। আমার বিশ্বাস, আমার দলের বিশ্বাস, জুলাই সনদের আইনি ভিত্তি রচনা হলে আওয়ামী লীগের মতো ফেসিবাদ তন্ত্র কায়েমের সুযোগ এই বাংলাদেশে আর কেউ পাবে না। বাংলাদেশের এই রাষ্ট্রের ফেসিবাদ তন্ত্র যে পতন হয়েছে, সবাই কি দলের জায়গা থেকে রাস্তা নেমেছে, নাকি ফেসিবাদ তন্ত্রকে বিতরণ করার জন্য রাস্তা নেমেছে? এই যে আওয়ামী লীগ যে নির্বাহী আদেশে নিষিদ্ধ হয়েছে, এটা কি শুধু আওয়ামী লীগ নির্বাহী আদেশে নিষিদ্ধ হয়েছে, না জনরায় নিষিদ্ধ হয়েছে? জনরায় ছিল বলে একটা নির্বাহী আদেশ দেওয়া হয়েছে, সেটা কার্যকর হয়েছে। সুতরাং এই জনরায় হচ্ছে জুলাই সনদের পক্ষে, এটা আইনগত ভিত্তির পক্ষে। এই প্রক্রিয়া গেলে, এই প্রক্রিয়া জামাত ইসলামী শুধু নয়,
যে দলে ক্ষমতায় আসুক আপনাকে ফেসিবাদ তন্ত্র কায়েমের সুযোগ থাকবে না, কারণ এখানে আপনার যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধান হবেন। নির্বাচন হয়, যদি এই কাঠামোতেই নির্বাচন হয় এবং আপনারা জিতে আসেন, তাহলেও ফ্যাসিবাদ কায়েম করবেন বা কায়েম হয়ে যাবে না। এক নম্বরে জামায়াতে ইসলামী আদর্শবাদী দলের জায়গা থেকে যে কাঠামো যে পদ্ধতিতে ক্ষমতা আসুক না কেন, আমরা যদি ফেসিবাদের বিরুদ্ধে আমাদের আদর্শবাদী দলের জায়গা থেকে কোন সিস্টেমে কোন পদ্ধতিতে ফেসিবাদ কায়েম হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আপনি এখন বর্তমান যে বিদ্যমান কাঠামো, এই বিদ্যমান কাঠামোতে ফেসিবাদ কায়েমের আশঙ্কা থেকে যায়। মাসুদ কামাল মন্তব্য করুন। আমি এখানে একটা কথা বলি, আমি দুজনকে বলতেছি জিনিসটা, আমি যেটা বুঝি আমার মতো করে অবজারভেশন যেটা আমার আছে, এই যে আপনারা আইনি কাঠামো যেটা চাচ্ছেন, এখন এই আইনি কাঠামো আপনারা কিভাবে বাস্তবায়ন করবেন? বর্তমান যে সংবিধান, এই সংবিধানকে এটাকে স্বীকৃতি দেবে? এই প্রশ্নটা আমি কেন করলাম সেটাও বলছি। যে আপনারা মনে করতে পারবেন যে অগাস্টের 5 তারিখে যখন জুলাই ঘোষণাপত্র হলো, সেই জুলাই ঘোষণাপত্রের সময় কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে ডক্টর ইউনূসের সরকার হলো একটা সাংবিধানিক সরকার। যখন আপনি ডক্টর ইউনূস নিজে বলতেছেন যে আমার সরকার একটা সাংবিধানিক সরকার, তখন এই সরকারের পক্ষে কি সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? সংবিধানে বলা হয়, আমাদের সংবিধানে আপনি প্রথমেই বলতেন যে আমরা এই সংবিধান মানি না, যদি প্রথমেই বলতেন এই সংবিধানকে আমরা স্থগিত করছি, তাহলে আমার কিছু বলার ছিল না। কিন্তু ডক্টর ইউনূস যখন নিজে বলেন যে আমার সরকার একটা সাংবিধানিক সরকার, তখন ডক্টর ইউনূসের পক্ষে অথবা তার সরকারের পক্ষে সংবিধানের বাইরে কি করে যাবেন উনি? যাওয়ার সুযোগ নেই। এবং সংবিধানে আপনি যদি মিনিমাম একটা অক্ষর পরিবর্তন করেন, সেই জিনিসটা তো আপনি করতে হবে পার্লামেন্টের মাধ্যমে। এখন এই আলী রিয়াজ সাহেবের নেতৃত্বে বিদেশি অর্ধেক বিদেশি অর্ধেক বাংলাদেশি, তার নেতৃত্বে ঘোরা একটা সংস্কার কমিশন, এরা কি করে সংবিধানটা সংস্কার করবে এবং কি করে আইনি ভিত্তি আপনি পাবেন কোথায়, কিভাবে পাবেন ভাই? আমি কিন্তু বুঝি না। কারণ সুপ্রিম কোর্টকে আমরা বলি যে সংবিধানের গার্ডিয়ান, যে সেটা বলি সুপ্রিম কোর্ট যেটা বাতিল করে দিবে। সংবিধানের সঙ্গে আপনি যে আইনি করেন যদি বিন্দুমাত্র অমিল হয় তাহলে সংবিধানে টিকবে, ওটা টিকবে না। জি, তাহলে এখন আপনি যদি বলেন এটা 72-এর সংবিধান, এটা ফ্যাসিবাদী হাসিনার সংবিধান, খুব ভালো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু বলেন আপনি বলে এটা ফালাই দেন। কিন্তু ফালাবে কে? ফালাবে তো সরকার। তো সরকার কি ফালাইছে? আপনি দেখেন যে জুলাই ঘোষণাপত্রের 20 নম্বর ধারায় উনি স্পষ্ট বলেছেন যে 106-এর মাধ্যমে তারা সুপ্রিম কোর্টের কাছ থেকে নিয়ে পেয়েছেন, পরামর্শ পেয়ে তারপরে বলছেন এটা আমাদের এটা একটা সাংবিধানিক সরকার, এটা ধারাবাহিকতা। যদি সাংবিধানিক সরকার হয় তাহলে কেমনি করে হবে? আমি দুইজনকে প্রশ্ন করি, ওয়াদুদ ভাইকে বলতেছি এবং ইয়াসিন ভাইকে বলতেছি, আপনারা আমার বুঝান ভাই কেমনি করে করবেন আপনারা এটা সংক্ষেপে ছোট্ট করে। ওয়াদুদ ভুঁইয়া। আগে ওয়াদুদ ভাই বলেন। জি, এটা আপনি যেটা বলছেন সেটাই আমি আপনার সাথে একমত। কারণ সংবিধানে হাত দিতে হলে, পরিবর্তন করতে হলে একটি জনগণের দ্বারা ম্যান্ডেট প্রাপ্ত পার্লামেন্ট লাগবে। ওই পার্লামেন্ট ছাড়া আপনার জুলাই সনদ বলেন আর এই সংবিধানের পরিবর্তন বলেন তা সম্ভব নয়। তাহলে আমরা পরবর্তী সংসদে যে আসুক তাদের উপরে অপেক্ষা করতে হবে, নির্ভর করতে হবে। আমরা এই মুহূর্তে যাই করি না কেন, যে যত সনদই করি অথবা যেটাই আমরা চাই পরিবর্তনের কথাই বলি না কেন, আগামী সংসদ না চাইলে সেটা কিন্তু টিকবে না। ইভেন আগামী সংসদ যদি আপনার ধরেন 106 দ্বারা যে আমাদের আসছে, প্রধান অ্যাডভাইজার বা উপদেষ্টা পরিষদ আসছে, সেটা নিয়ে যদি আগামী সংসদে কোনো বিতর্ক উঠে তাহলে কিন্তু 6 দ্বারার এইটাও খুব ঠুনকো হয়ে যাবে, বৈধতা পেতে কষ্ট হবে। তো সেই হিসাবে সংবিধানের থেকে ছুটার কোনো রাস্তা নাই। সংবিধানে 106 ধারাকে কিন্তু সংবিধান চ্যালেঞ্জ করতে পারবে, সংসদ চ্যালেঞ্জ করতে পারবে যে এই ধারা করতে হলে, অর্থাৎ এই কথা বলছি যে অনুমোদন দিতে হবে। এই মানে এই বর্তমান সরকারের সকল কার্যক্রমকে আগামী সংসদ অনুমোদন দিতে হবে। তো আগামী সংসদ যদি সব কিছুকে অনুমোদন দেয়, যেমন 111-এর সরকারকে শেখ হাসিনা ম্যাক্সিমামে অনুমোদন দেয় নাই বলে কিন্তু তারা কিন্তু খুব বেকায়দায় আছে এবং দেশান্তরী হয়ে আছে। তো এই অবস্থায় আপনি অগ্রিম আলী রিয়াজ সাহেবের মাধ্যমে বা ঐক্য পরিষদের মাধ্যমে, ঐক্যমতের কমিশনের মাধ্যমে অথবা যে কোনো মাধ্যমে আপনি সবাই মিলে সংবিধানের একটা ধারা চেঞ্জ করে দিলাম,
তো এটা তো বাস্তবায়ন হবে না, বাস্তবায়ন করা এটা তো কঠিন। possible হবে না। এটা টিকবে না আসলে আদালতে। এটা টিকবে না। মোহাম্মদ এটা তো ইয়াসিন আরাফাত। পরবর্তী সংসদে এসে এটাকে ইয়ে করতে পারে, জি জি, ভায়োলেট করে দিতে পারে। পরিষ্কার। মোহাম্মদ ইয়াসিন আরাফাত। অতএব এইটা আপনারা ঠিক বলেন নাই। মোহাম্মদ আমাকে না, আরেকটা কথা বলার সুযোগ দিন। আমি ওয়াদুদ ভুঁইয়া ভাই আরাফাত ভাইয়ের কথার একটা উত্তর দিতে চাই যে 25 দল চাচ্ছে পিয়ার। 25 দলের মধ্যে কয়টা দলের আছে, নিবন্ধন আছে? প্রথমত হলো এনসিপির মতো একটি দলেরই তো নিবন্ধন নাই। তাহলে এই 25 দল বললেই তো হবে না। তারপরে ব্যালট পেপার বিএনপি ছাপাবে, পাল্লায় ভোট দিলে জামাতের লোকেরা বা যারা ভোট দিয়ে বাড়ি ফিরে যেতে পারবে না। এটা বিএনপির কে বলছে? বিএনপির এই সমস্ত মিথ্যা কথা বা অসত্য অসত্য কথা বলে মানুষকে বিভ্রান্ত করবেন না। বরঞ্চ আপনারা কি করছেন, যে সন্ত্রাসী আওয়ামী লীগাররা অ্যারেস্ট হয়েছে, আওয়ামী লীগেরা ক্যাডার ছিল, সেই সকল আওয়ামী লীগকে আপনারা কোর্টে গিয়ে বলতেছেন যে এই লোক আওয়ামী লীগ না, এই লোক 10 বছর আগের থেকে আমার জামাতের সমর্থক বলে তার বেল করে নিয়ে আসতেছেন। সমস্ত আওয়ামী ক্যাডারদেরকে বেল করে নিয়ে আসতেছেন। আর এদিকে বলছেন হাসিনার বিচার চাই, নিবন্ধন বাতিল চাই। আমরা এই টপিকটা শেষ করতে হবে। আপনি জাতীয় পার্টি হাসিনার সাথে ছিল, এই অপরাধে তার নিবন্ধন বাতিল চাচ্ছেন, কিন্তু আপনি স্বয়ং আওয়ামী লীগের ক্যাডারকে, সন্ত্রাসীকে, লুটেরাকে, অর্থ পাচারকারীকে আপনি জেলখানা থেকে জামাতের নাম দিয়ে বের করে নিয়ে আসতেছেন। মাসুদ কামাল ভাই যে প্রশ্নটা আমাদের দুজনের উদ্দেশ্যে রেখেছেন, এই প্রশ্নের ইতিমধ্যে জবাব তো জাতির সামনে চলে আসছে। যারা বলছে যে জুলাই সনদের আইনি ভিত্তি রচিত হওয়া সম্ভব নয়, সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। আমি তো একজন ছোট মানুষ হিসেবে শেখ হাসিনার বক্তব্য যতবার শুনেছি, তিনি বলছেন সংবিধানকে এমন ভাবে তৈরি করেছি আগামী দিনে কোনো ফাঁক ফোকর দিয়ে কেউ ক্ষমতা দখল করতে পারবে না, আসতে পারবে না। কোন ফাঁক দিয়ে, কোন জায়গা দিয়ে এই নতুন সরকার আসলো, এই তত্ত্বাবধায়ক আসলো, ইন্টারিম আসলো? দেখেন, সংবিধান হচ্ছে জনগণের জন্য, এটা কোনো ম্যান্ডেটরি, এটা কোরআনের মতো কোনো বিষয় নয়। সুতরাং আপনি জনগণের স্বার্থে এটা পরিবর্তন করতে পারবেন, সে সুযোগ আছে। ইতিমধ্যে এই যে ঐক্যমত কমিশন, 2 জন জাজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ফ্যাকাল্টি মেম্বার, জনগণের স্বার্থে কিভাবে আপনি নিযুক্ত করে তার উত্তরণের উপায়টা কি? এর মধ্যে একটা প্রস্তাব আসছে যে সাংবিধানিক ডিক্লারেশন, তার একটা প্রস্তাব ইতিমধ্যে, এটার সাথে জামাত একমত আছে। দ্বিতীয় হচ্ছে গণভোট। গণভোটটা কি নির্বাচনের সময় হবে, পরে হবে, না তার আগে হবে? আমার তো মনে হয় এই প্রশ্নগুলোর সমাধান জাতির সামনে চলে আসছে। একটা সাংবিধানিক ডিক্লারেশনের মাধ্যমে এইটার আইনি ভিত্তি হতে পারে, এরপর গণভোটের মাধ্যমে তার কার্যকারিতা হতে পারে। সেই কথা কিন্তু আমরা, কিন্তু গণভোটে যদি জনগণ না দেয়, আমরা কিন্তু একবারও গণভোটে যদি পাবে না, ওই সিস্টেমে গিয়ে জুলাই সনদের আইনি ভিত্তির কথা বলিনি। মোহাম্মদ ইয়াসিন আরাফাত কথা বলছে, এই পদ্ধতি তো মোহাম্মদ ইয়াসিন আরাফাত সুযোগ আছে। মোহাম্মদ ইয়াসিন আরাফাত, জনগণ যদি না বলে গণভোটে, না, আমরা তো সে কথা ক্লিয়ার করছি। আমরা বলছি জনগণ যদি না ভোটে, আমরা জনগণের সাথে আছি। আমার আজকে ওয়াদুদ ভুঁইয়া ভাই যে কথা বলছেন, আমি একটা কথা বললাম যে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জনাব হাবিবুর রহমান, তিনি পাবনাতে প্রকাশ্যে মিডিয়ার সামনে বলেছে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বাড়ি ফিরে আসতে পারবে না বিএনপি কর্মীদের হাত থেকে। এটা উনি বলছেন মিথ্যা কথা। এটা মানে কি ধরনের কথাটা তিনি বলতে পারেন? আমরা এই টপিকটা শেষ করতে হবে। আমাদের আরো কয়েকটি বিষয় আছে। অনেক ধন্যবাদ মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আজকে আর সময় দিতে পারছি না। ওয়াদুদ ভুঁইয়া, আপনাকেও ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য ৭১ জার্নালে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকবেন আশা করি। আমাদের সঙ্গে যুক্ত আছেন ব্যারিস্টার তাজউদ্দিন শাহ, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট যুক্তরাজ্য। একটু যদি তাকে যুক্ত করে নিই। ব্যারিস্টার তাজউদ্দিন শাহ, এই রিপোর্টটা নিশ্চয়ই আপনার নজরে এসেছে। এখানে মানে টিউলিপ সিদ্দিক মানে কি ধরনের আইনগত ব্যত্যয় ঘটিয়েছেন? থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি টু কমেন্ট অন দিস ইস্যু। এখন উনি দেখেন, মূলত আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সাপোর্ট নিয়েই উনি কিন্তু এমপি হয়েছেন, এবং উনার এটা প্রথমবার না, উনার আগেরও কিছু কন্ডাক্ট আছে যার কারণে উনি মিনিস্টারিয়াল 2টা পোস্ট উনি লস্ট করছেন। এবং উনি
ফার্স্ট অফ অল একজন এমপি হিসাবে যে পার্লামেন্টারি ব্রিটিশ যে পার্লামেন্টের যে কোড অফ কন্ডাক্ট আছে আমার দৃষ্টিতে উনি ওইটা ভঙ্গ করছেন। এবং সেকেন্ডলি আমরা বাংলাদেশের সাপোর্ট নিয়ে উনি এমপি হয়েছেন এবং এটা খুব দুঃখজনক ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির জন্য এখানে। এবং একটু যদি আমি পিছনে যাই যে উনাকে মীর কাসেম সাহেবের ছেলে এখানকার একজন ব্যারিস্টার উনার ডিসঅ্যাপিয়ারেন্স নিয়ে একটা ইস্যু আপনারা জানেন যে এই দেশের খুব একটা ওয়েল নোন চ্যানেল 4 এটা ইনভেস্টিগেশন করা হয়েছে, তখনও উনি ভুল প্রমাণিত হয়েছে যে উনি ফলস ইনফরমেশন দিতেছেন। তারপরে উনাকে জানেন যে আপনারা ইউক্রেন যুদ্ধের পরে যে স্পেশালি ব্রিটিশ সরকারের একটা বিবাদ আছে যে রাশিয়ান প্রেসিডেন্টের সাথে, উনাকে জিজ্ঞেস করা হয়েছিল বাংলাদেশের আউটগোয়িং প্রাইম মিনিস্টারের করাপশন এবং রাশিয়ান অথরিটির সাথে উনার কোনো লিঙ্ক আছে কিনা। এইটা 2400 পাবলিশ হয়েছে যে উনি আউটগোয়িং প্রাইম মিনিস্টার সাথে প্রেসিডেন্ট পুতিনের সাথে উনার কিন্তু রাশিয়াতে উনি ভিজিট করছেন ছবি, ওইটাও উনি ডিনাই করছেন। দ্য মোস্ট রিসেন্টলি আবার ইউকেতে পাওয়া গেছে 2টা বাসা যেটা আওয়ামী লীগের লিডারশিপের ওনারশিপে, এইটাও উনি ডিনাই করছেন। কিন্তু 2টা বাসা, একটা হচ্ছে উনার রেজিডেন্স এবং আরেকটা হচ্ছে উনার সাথে লিঙ্ক, ওইটাও উনি ডিনাই করছেন। সো এখন উনার এই কন্ডাক্টটা আমি পাসপোর্টের কপিটা আমি দেখছি আমার সামনে আছে, উনার আইডি কপি আছে। এখন যেটা ডিফেন্সে বলা হয়েছে যে এটা একটা ফলস ডকুমেন্ট ক্রিয়েট করা হয়েছে টু ড্যামেজ হার রেপুটেশন, এবং আমি মনে করি যে এটা নট কারেক্ট ইনফরমেশন। এবং উনি উইথ অল ডিউ অনেস্টি উনি স্বীকার করতে পারতেন যে উনি তো এটা ডিনাই করতে পারবেন না যে উনি দুইও প্যারেন্টস উনার বাংলাদেশি অরিজিন, উনি জন্মগতভাবে বাংলাদেশি সিটিজেন, এটা ডিনাই করতে তো উনি পারবেন না। কিন্তু কেন যে উনি এই ইনফরমেশনটা দিচ্ছেন যে আমি বাংলাদেশি না, আমার কোনো কানেকশনস নাই, এটা খুবই দুঃখজনক আমার দৃষ্টিতে। এবং আমি মনে করি যে এটা প্রাইম মিনিস্টার সাহেবের নজরে আসা উচিত এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন ইমিডিয়েটলি নেওয়া উচিত। এবং এটা কোনো প্রশ্ন যদি থাকে না, আমি একটা জিনিস আপনাকে একটু জানতে চাচ্ছি যে টিউলিপ সিদ্দিকী কি জন্মগতভাবে বাংলাদেশি? ওনার জন্ম তো সম্ভবত যুক্তরাজ্যে হয়েছে। যুক্তরাজ্যে হইলে আপনারা জানেন যে বাংলাদেশের যে নাগরিকত্ব আইন আছে এবং এটা নিয়ে উনার কিন্তু ডুয়েল সিটিজেনশিপ আছে। এবং উনি যেহেতু বোথ প্যারেন্টস আর ব্রিটিশ সিটিজেন, সরি বাংলাদেশি নাগরিক, উনি জন্মগতভাবে উনার বাংলাদেশি নাগরিকত্ব আছে। এবং এই ইস্যুটা ভিজিট করা হয়েছে, আপনারা জানেন যে শামিমা বেগম নামে একটা কেস নিয়ে একটা আইন হয়েছে এই দেশের সুপ্রিম কোর্টে, এবং তখন ওইটা কিন্তু একদম অ্যাবসলিউটলি ক্লারিফাই করা হয়েছে ইউকের হায়ার কোর্ট থেকে যে বাংলাদেশের নাগরিকত্ব আইনে এখানে জন্ম হইলে যদি মা বাবা মধ্যে 2 জনের মধ্যে একজনও যদি বাংলাদেশি নাগরিক হন তাইলে জন্মগতভাবে বাংলাদেশি নাগরিক। আচ্ছা, এমনিতে কি আপনার যুক্তরাজ্যে মনে করেন আপনারা যদি মানে দ্বৈত নাগরিক যারা থাকেন তারা কি ওখানকার এমপি অথবা মন্ত্রী হতে পারেন না? আইনটা কি বলে? এইটা প্রচলিত আইনে কোনো রেস্ট্রিকশন নাই, যেহেতু ডুয়াল ন্যাশনালিটি এলাও আছে বাংলাদেশে, কিন্তু উনি যদি ব্রিটিশ সিটিজেন হন ওখানে কোনো রেস্ট্রিকশন নাই। জি, কিন্তু এবং আমরা যদি আমি অ্যাড করি যেটা আমি আগে বলছি, ডিউরিং দ্য লাইফ টাইম অফ আউটগোয়িং প্রাইম মিনিস্টার উনি কিন্তু ফ্রিকুয়েন্টলি ইউকেতে ভিজিট করতেন এবং উনি অনেক সময় বলতেন যে এটা উনার প্রাইভেট ফ্যামিলি ভিজিট, কিন্তু ওই সময়টাই কিন্তু উনি উনার বোন এবং টিউলিপ সিদ্দিক এমপির সাথে উনি কিন্তু ওই সময়গুলা স্পেন্ড করতেন। কিন্তু আই এম ভেরি সারপ্রাইজড অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড যে একজন রানিং এমপি হয়ে তুমি এটা ডিনাই করতেছেন যে শি হ্যাজ নো কানেকশন হোয়াটসোএভার। মানে তাহলে তার বিরুদ্ধে এখন কি মানে আইনগত কোনো মানে কোনো জটিলতায় তিনি পড়তে যাচ্ছেন বা এমপি তিনি থাকতে পারছেন না, এরকম কোনো পরিস্থিতি কি তৈরি হতে পারে?
আমি অলরেডি বলছি যে উনি অ্যাকর্ডিং টু দ্য পার্লামেন্টারি কোড অফ কন্ডাক্ট উনি ওইটা ভঙ্গ করছেন, এবং উনাকে শি শুড বি কল বিফোর এ কমিটি এবং শি শুড আনসার অল দিস কোয়েশ্চন। এবং আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে কি, উনার অতীতের সব কন্ডাক্ট দেখে, যেগুলো আমরা 2017 সাল থেকে দেখতেছি, উনাকে আমার মনে হয় যে এমপি পোস্ট থেকে উনাকে বরখাস্ত করা উচিত। আচ্ছা, মানে এটা নিয়ে প্রথম আলো আরেকটি রিপোর্ট করেছে যে স্টারমারের জন্য তিনি আসলে একটা পরিস্থিতি তৈরি করে ফেলেছেন। এটা আপনি মানে মনে করেন কিনা? ব্রিটিশ প্রাইম মিনিস্টার তো অনেকগুলা ইস্যু নিয়ে, আমি মনে হয় আপনাদের লাস্ট প্রোগ্রামে বলছি যে ইমিগ্রেশনের আইন নিয়ে উনি খুব ঝামেলার মধ্যে অলরেডি আছেন, এবং গত একদিন আগে এখানকার হাইকোর্ট থেকে রুলিং করা হয়েছে যে উনার কারেন্ট ইমিগ্রেশন পলিসির একটা আসপেক্ট ইজ ইলিগ্যাল, এইভাবে মানুষকে এখান থেকে রিমুভ করা যাবে না, এবং নতুন এই আরেকটা উনার জন্য প্রবলেম ক্রিয়েট হয়েছে। এবং ইট ইজ নট জাস্ট টিউলিপ সিদ্দিকী, আরো অন্যান্য এমপির কোড অফ কন্ডাক্ট নিয়ে কিন্তু অনেক কনসার্ন ইউনাইটেড কিংডমে, এবং কিয়ার স্টারমার সাহেব যদি এগুলা ইমিডিয়েট এবং অ্যাকশন উনি না নেন এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন না নেন, এটা কিন্তু খারাপ দিকে চলে যাবে। মাসুদ কামাল, মন্তব্য আশা করছি। এখানে আমি যতটুকু বুঝলাম আর কি, আমি রিপোর্টটা আমি দেখেছি, সেটা হলো গিয়ে যেখানে মানে আইনগতভাবে উনি কোনো অন্যায় করেছেন এটা মনে হয় বলার কোনো সুযোগ নাই, এটা আমি যতটুকু বুঝেছি আর কি। কিন্তু ওনার নৈতিক অবস্থানটা মনে হয় ঠিক নাই। মানে পার্লামেন্টে তিনি কোড অফ কন্ডাক্ট উনি বলেছেন যে উনি বাংলাদেশের নাগরিক না, উনি কিন্তু একাধিকবার বলেছেন এই কথাগুলো, এবং সেটা তো আসলে এখন দেখা যাচ্ছে যে উনি আসলে মিথ্যা বলেছেন, তাই না? এবং একটা এমপি জনপ্রতিনিধি উনি পার্লামেন্টে মিথ্যা বলবেন কেন? এটা উচিত না তো। আর 2 নম্বর কথা হলো, হতে পারে এমন যে উনি যখন পেয়েছেন তখন তো ওনার বয়স অনেক কম ছিল, 19-20 বছর বয়স ছিল, এখন তো বোধহয় ওনার বয়স 40-এর উপরে, বোধহয় 43 এরকম হবে আর কি। তো প্রশ্ন হচ্ছে যে হয়তো ওনার বাবা অথবা খালা তারা পাওয়ারফুল ছিলেন, তারা হয়তো কিছুটা করেছেন, কিন্তু আমার প্রশ্ন হলো উনি আদৌ এগুলি কখনো ব্যবহার করেছেন কিনা, এটাও কিন্তু একটা ইস্যু। যদি ব্যবহার নাও করেন, এটা কিন্তু ঠিক যে যখন শেখ হাসিনা দেশে প্রাইম মিনিস্টার ছিলেন তখন ওনার বোনও তো ব্রিটিশ নাগরিক যতদূর আমি জানি, ওনার বোনের ছেলে, বোনের মেয়ে, 2 মেয়ে ছেলে, এরা সবাই কিন্তু বাংলাদেশে মানে প্রাইম মিনিস্টারের ফ্যামিলির মতোই পাওয়ার এক্সারসাইজ করতেন তো রে ভাই। এখন উনি কি পাসপোর্ট নিয়ে ঘুরছেন কিনা, এনআইডি নিয়ে ঘুরছেন কিনা, সেটা এক ইস্যু। আরেকটা ইস্যু হলো, আমি তো দেখেছি, নিজেও দেখেছি, ববি যখন থাকতো তার সঙ্গে তো মনে করেন সাঙ্গবাঙ্গ আরো 15-20 জন আওয়ামী লীগের লোকজন থাকতো, উনি তো আওয়ামী লীগের লিডারের মতো আচরণ করতেন, তাই না? এবং ওনারা সবাই তাই করতেন। তো ওনারা যে জিনিসটি এনজয় করেছেন সেটাকে আমরা অস্বীকার করাটা ঠিক না, এটা নৈতিকভাবে আমি মনে করি ওনার মতো লোক জায়গায় উনি তো ওখানে অনেক পেয়েছেন, তো এটাও আবার পেতে হবে কেন? আপনি গাছেরটাও খাবেন, তলারটাও কুড়াবেন, এই মানসিকতা থাকা ঠিক না। উনি একজন রানিং এমপি, শি ইজ হোল্ডিং এ পাবলিক অফিস, এবং উনি এই জন্য উনি মিসলিডিং ইনফরমেশন দিয়ে উনি কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করছেন, এবং উনি মানে ব্লেটেন্ট একটা মিথ্যা কথা বলছেন। এবং আজকে যদি আমি একজন আইনজীবী হিসাবে উনাকে কোর্টের কাঠগড়ায় দাঁড়া করাই, আমি যাদের সামনে কিন্তু প্রমাণ করে ফেলবো অন দ্য ব্যালেন্স উনি জানতেন অল ম্যাটেরিয়াল টাইম উনার এই বাংলাদেশি পাসপোর্ট আছে, আইডি কার্ড আছে, এটা উনি কখনো ডিনাই করতে পারবেন না। এবং হার পাস্ট রেকর্ড ডু নট সাপোর্ট যে উনি অনেস্টির সাথে কথা বলতেছেন। মানে এটাতে ব্রিটিশ আইনে কি সাজা আছে কোনো? সাজা এটা মানে উনাকে এমপি পদ থেকে বরখাস্ত করা যেতে পারে, যে উনি ইটস এন এম্বারেসমেন্ট হোল্ডিং এ পাবলিক অফিস, উনি যে মিসলিডিং ইনফরমেশন দিচ্ছেন, শি ইজ নট এ ফিট পারসন টু স্ট্যান্ড এজ এন এমপি অ্যান্ড সার্ভ দ্য পিপল অফ ইউনাইটেড কিংডম, ইন পার্টিকুলার হার্ড এরিয়া যেখান থেকে উনি ইলেক্টেড হয়েছেন। জি, ব্যারিস্টার তাজউদ্দিন শাহ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য যুক্তরাজ্য থেকে। থ্যাংক ইউ। জি, পর্যায়ে একটু যুক্ত করে নিচ্ছি ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী, মানবাধিকার আইন বিশেষজ্ঞ, যুক্তরাজ্য থেকে যুক্ত হচ্ছেন, এবং তিনি আপনার আরেকটি পরিচয় আছে, তিনি হারিস চৌধুরীর মেয়ে, সাবেক বিএনপি নেতা, প্রয়াত বিএনপি নেতা। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। আজকে নাহিদ ইসলাম মানবতা বিরোধী অপরাধে জবানবন্দি দিয়েছেন, নিশ্চয়ই সেটা দেখেছেন, এটা নিয়ে একটু মন্তব্য আশা করছি। ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য কথা বলার। আসসালামু আলাইকুম সবাইকে।
আমরা জানি যে আইসিটিতে যে হিয়ারিং প্রসেসটা চলছে, শেখ হাসিনার বিচার হচ্ছে এক কথায়। এখন 5ই আগস্টে আমাদের দেশটা একটা নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। সেটা সেই সূচনাটার পেছনে কি চাওয়া ছিল? এতগুলো বাচ্চা জীবন দিয়েছে, তাদের চাওয়াটা কি ছিল? একটি মানবাধিকার ভিত্তিক রাষ্ট্র তারা চাচ্ছিল। কারণ দীর্ঘ আওয়ামী লীগের জুলুম যে রাজত্ব ছিল সে সময় মানবাধিকার বলতে যা বোঝায় সেটা একেবারেই না জেনে একটা জেনারেশন বড় হয়ে গেছে। সো এখন মানবাধিকার ভিত্তিক একটা রাষ্ট্র গঠনের জন্য আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে যে জবাবদিহিতা এবং সুবিচার নিশ্চিত করা। তো এই যে এখন মানে যেই বিচারটা হচ্ছে, যে বিচারটা চালু হয়েছে, নাহিদ ইসলাম তার স্টেটমেন্ট দিল, প্রসেসটা এখন পর্যন্ত যেভাবে করে আনফোল্ড হচ্ছে প্রতি পদে পদে স্ক্রুটিনাইজ করার মতন আসলে আমাদের সুযোগ আছে। আমার একটা বিষয় যেমন চোখে পড়ে, যেরকম এখন পর্যন্ত যেটা যদিও আমরা একটা সেকেন্ড ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি, আইসিটির যে ট্রাইব্যুনালটা যেটা আমরা রিভাইভ করা হয়েছে বা অগস্টের জুলাই অভ্যুত্থানের পর, সেটার মধ্যে যে এখনো ক্যাপিটাল পানিশমেন্ট রয়ে গেছে, তারপর অ্যাবসেন্সিয়াতে যে ট্রায়ালটা হচ্ছে। তো আমাদের টার্গেটটা কি হওয়া উচিত? টার্গেটটা হওয়া উচিত যে আমরা ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা মিট করতে পারি কিনা, maximum national and international standards in ensuring that justice is delivered. কারণ আমরা একটা মানবাধিকার ভিত্তিক রাষ্ট্র চাওয়ার অ্যাসপিরেশন নিয়ে আমরা দেশে এতগুলো সন্তান, এতগুলো মানুষের জীবন দেওয়ার পরে আমরা একটা নতুন ফেজে ঢুকেছি এবং আমরা চাই যে সুবিচার নিশ্চিত হবে এবং মানবাধিকার রক্ষা হবে, এবং এটার ফান্ডামেন্টাল হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা। তো জবাবদিহিতার প্রেক্ষিতে যেখানে আমরা এখন এখানে আসলাম, সেখানে এই জবাবদিহিতাটা যদি আমরা নিশ্চিত না করতে পারি, তাহলে আমাদের ভিকটিমরা যারা, জুলাইয়ের ভিকটিমরা যারা, তার আগের যে 15 বছরের আওয়ামী লীগের জুলুমের যে ভিকটিম, যেটা আমার বাবা ছিলেন, আমরা পরিবার হিসেবে আমরা তো চুপ হয়ে যাব, আমাদের মানবাধিকার ক্ষুণ্ণ হবে। অবশ্যই এটা একটা অশান্তি এবং একটা মন্তব্য, জি এবং আমাদের সুরক্ষা ব্যাহত হবে আলটিমেটলি। আমি দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড টু সে। জি মাসুদ কামাল, আপনার মন্তব্য আশা করছি। কোন বিষয়ে? এই আজকে নাহিদ ইসলাম জবানবন্দি দিয়েছেন মানবাধিকার ট্রাইব্যুনালে, এবং এখানে না একটা জিনিস আমার কাছে, আমি আসলে উনি যেটা বলছেন উনি তো মানবাধিকার বিষয়ে বলেছেন, আমি অন্য একটা বিষয়ে একটু কথা বলতে চাই। সেটা হলো 4 আগস্টের ব্যাপারে। নাহিদ ইসলাম বলেছে যে ওনার সঙ্গে নাকি ডক্টর ইউনূসের 4 আগস্টে আলোচনা হয়েছে, ওনারা তখনই তাকে প্রস্তাব দিয়েছেন যে সরকারের দায়িত্ব নেওয়ার জন্য। তো 4 আগস্ট কিন্তু তখনও কিন্তু শেখ হাসিনা ছিলেন, উনি ভেরি মাচ প্রাইম মিনিস্টার ছিলেন আর কি তখনও। তো যখন ওরা আছে তখন ওরা কনফার্ম হয়ে গেছে যে শেখ হাসিনা থাকবে না আর 24 ঘন্টা পর। এর মধ্যে ওনারা প্রস্তাব দিয়েছেন যে আপনি দায়িত্ব নেন। আর আমরা এর আগে ডক্টর ইউনূসের বিভিন্ন কথাবার্তা শুনি, যতটুকু বুঝেছি, যে ওনাকে যখন দায়িত্ব দেওয়া হয় বলা হয় তখন উনি ডাক্তারের কাছে আছেন, ডাক্তারের অপারেশন থিয়েটারে উনি আছেন, ডাক্তাররা বলেছে কবে ছাড়বেন না ছাড়বেন। সেটা কিন্তু 5 আগস্টের পরের ঘটনা। তো এই জায়গাটাতে তারিখের একটা কিন্তু মানে হচ্ছে আর কি, মানে দূরত্ব আমি দেখতে পাচ্ছি। তো এটা আসলে কিভাবে সম্ভব হলো? তাহলে কি ডক্টর ইউনূস আগে থেকেই জানতেন যে এই দিন এটা ঘটবে? আমি এভাবে বিশ্বাস করতে চাই না। কেন? আমি এখনও মনে করতে চাই যে শেখ হাসিনার পতন ঘটছে এদেশের সাধারণ মানুষের আন্দোলনের মাধ্যমে। এটাই আমি বিশ্বাস করতে চাই, কারণ আমরা সে আন্দোলনে ছিলাম, মাঠে ছিলাম, আমরা জানি কিভাবে কি হয়েছে। এখন যদি এটা আমরা বলি যে না আগে আমরা জেনে গিয়েছিলাম এটা হবে, তাহলে কিন্তু সেখানে মনে করা হয় যে ওই যে একটা কথা প্রায় বলা হয় যে মেটিকুলাস ডিজাইন, সেই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে কি পতন ঘটানো হয়েছে? এটা আমি বিশ্বাস করতে চাই না। এই কারণে এটা হলে পরে সাধারণ মানুষের যে বিপুল ক্ষমতা এবং সাধারণ মানুষের যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা কিন্তু অপমান করা হয়। তো আমি আসলে জানি না এই যে টাইমের যে হেরফেরটা, এটাকে কিভাবে ডিফাইন করবে ওনারা, আমি জানি না। তবে আমি ওই জায়গাটাতে আমি মানে আসলে একটু দ্বিধান্বিত অবস্থায় আছি আর কি। জি, এই দ্বিধা নিয়েই আমরা অনুষ্ঠানটা আজকে শেষ করতে চাই। জার্নাল, অনেক ধন্যবাদ মাসুদ কামাল যুক্ত হওয়ার জন্য। ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী, আপনাকেও ধন্যবাদ জানাই ৭১ জার্নালে যুক্ত হওয়ার জন্য আজকে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে রাখি। আগামীকাল একই সময় ৭১ জার্নাল দেখার আমন্ত্রণ রইল। সঙ্গেই পাবো আশা করি।